বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। দুইটা লোক আমার সামনে সেলাবের তলে ঢুকে গেছে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা ঢাকাবাসী। কোথাও কোমর, কোথাও হাঁটু পানি। সকালের বৃষ্টিতে এখনো ভাসছে রাজধানীর অলিগলি সড়ক। যানবাহন বিকল হয়ে দিনভর দুর্ভোগ। দায়িত্বশীলদের দায়িত্ব অবহেলার ফসল। ক্ষোভ নগরবাসীর। 93 থেকেই দেখতেছি 10 নম্বর থেকে এই পর্যন্ত পানি। আমার গাড়ির ইঞ্জিন সাইলেন্সার পুরোটা পানির নিচে ডুবে গেছে, তাহলে আমার গাড়ি কিভাবে চলবে? অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ পোহায় আমরা আবার ব্যাক করতেছি ডাক্তারকে না দেখায়। গরমে মানুষজন কিছু বুঝতে পারে না, খারাইতে পারে না, পানি আর পানি। তো যদি আমাদের এই পানিটা ড্রেন দিয়ে নাই যেতে পারে, তাহলে আমাদের এলাকাটা কিভাবে পরিষ্কার হবে? এই এলাকার কোনো কাজ হয় না। অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে, অন্তত 5 লাখ টাকার মাল নষ্ট হয়ে যেতে পারে। কক্সবাজারে তলিয়েছে গ্রামের পর গ্রাম। সুনামগঞ্জে ফের প্লাবন। উত্তরেও বন্যা পরিস্থিতির অবনতি। পানির জন্য আর রান্নাবাড়া কিছু করতে পারতেছে না। পাহাড় অঞ্চলের পানি নামিয়া সবার ঘর বাড়িতে পানি উঠে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। একটা বগিতেও এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যেহেতু কাজ করতেছে না, তাহলে লাভটা কি? রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ। পুরনোগুলো অচল। নিরাপত্তাহীন যাত্রীরা। আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। পিএসসির প্রশ্ন ফাঁস চক্রের সঙ্গে জড়িয়ে আঙুল ফুলে কলা গাছ। ময়মনসিংহের সাখোয়ার সায়েম চলাফেরা করেন দামি গাড়িতে। গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। ভাগ্য আর কবে খুলবে? হাজারো প্রকল্পের ভিড়ে বারবারই উপেক্ষিত নগরীর জলাবদ্ধতা। ঘণ্টা তিনিকের বৃষ্টিতে তলিয়েছে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক। সকাল পেরিয়ে সন্ধ্যা গড়ালেও হাঁটু পানিতেই ডুবে আছে বিভিন্ন এলাকা। জলাবদ্ধতায় গাড়ি বিকল হয়ে যানজটে ভোগান্তি বাড়ে কয়েক গুণ। আর তাই নগরবাসী বলছেন, এই দুর্ভোগ দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলারই ফসল। এ যেন ইট পাথরের নগরীর বুকে খালের প্রবাহ। কোমর পানি মারিয়ে প্রয়োজনের তাগিদে বের হওয়া মানুষের চলাচল। শুক্রবার সকালে মাত্র ঘণ্টা তিনেকের বৃষ্টিতে তলিয়ে যায় রাজধানীর নিউ মার্কেট এলাকা। শুধু নিউ মার্কেট নয়, ধানমন্ডি, মিরপুর, বেইলি রোড, পান্থপথ, রাজারবাগ সহ বিভিন্ন এলাকার মূল সড়কে বিঘ্নিত হয় সড়ক যোগাযোগ। বিকল হয়ে পড়ে যানবাহন। আর এতে ছুটির দিনেও চরম ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। সকাল পেরিয়ে রাতেও কমেনি দুর্ভোগ। দুইটা লোক আমার সামনে সেলাবের তলে ঢুকে গেছে, মোবাইল টোবাইল সহ টানি উড়াইছি। শান্তিনগর মোড়ে ওখানে গাত্তা ছিল, গাত্তার মধ্যে পড়ে গেছিল। বৃষ্টি হইলেই আমরা এইভাবে হইতেছে। আমাদের অনেক টাকার মাল নষ্ট হয়ে গেছে, অন্তত 5 লাখ টাকার মাল নষ্ট হয়ে যেতে পারে। 93 থেকেই আসি এই এলাকায়, এই 93 থেকেই দেখতেছি 10 নম্বর থেকে এই পর্যন্ত পানি। আমার গাড়ির ইঞ্জিন সাইলেন্সার পুরোটা পানির নিচে ডুবে গেছে, তাহলে আমার গাড়ি কিভাবে চলবে? দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরির পরীক্ষা দিতে ঢাকায় আসা অনেকে রাজধানীর চিত্র দেখে অবাক হন। ধানমন্ডি এলাকায় এখানে এসে যে ভাবতেও পারিনি টাঙ্গাইল থেকে এসে যে এইরকম একটা পরিস্থিতিতে আমাদের পড়তে হবে। জলজটের কারণে হাসপাতালে রোগী নিতেও চরম দুর্ভোগে পড়তে হয় স্বজনদের। অনেকে আবার ফিরে যেতে বাধ্য হন। অনেক কষ্ট করে আসছি, এই অবস্থায় দুর্ভোগ পোহায় আমরা আবার ব্যাক করতেছি ডাক্তারকে না দেখায়। মানুষজন তো বেশিরভাগই ডুবে যাচ্ছে, ডুবন্ত অবস্থা। এখন হসপিটালে আসতে অনেক মানুষেরই ভোগান্তি হচ্ছে। বেলা 12টার দিকে বৃষ্টি কমলে মূল সড়কের পানি সরে গেলেও রাজধানীর মিরপুর সহ বিভিন্ন এলাকার ভেতরের সড়কগুলোতে জমে থাকে পানি। ড্রেন উপচে কিছু এলাকার মানুষের ঘরের ভেতর ঢুকে পড়ে ময়লা পানি। ভেঙে পড়ে পয় নিষ্কাশন ব্যবস্থা। এলাকাবাসী ক্ষোভ ছাড়লেন স্থানীয় জনপ্রতিনিধিদের উপর। এই এলাকার কোনো কাজ হয় না। আমরা গরিব মানুষ এলে কষ্ট করে কিনি, এই বন্যা এসে এলে সব তোলায় মলায় নিয়ে চলে যায়। কষ্ট হয়ে যাচ্ছে, গার্মেন্টস অফিস খোলা যাইতে পারি নাই। গরমে মানুষজন কিছু বুঝতে পারে না, খারাইতে পারে না, পানি আর পানি। শুক্রবার দিনও মুসল্লিরা জুমা নামাজ পড়তে পারেনি এই পানির কারণে। দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা গিলে খেয়েছে নগরীর খালগুলো। সমস্যা সমাধানের নামে সংশ্লিষ্টরা টালবাহানা করছেন বলেও দাবি নগরবাসীর। 10 মিনিট বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। এইগুলো যারা দেখাশোনার কথা তারা দেখে না। আমরা কেন মুখ খুলে কথা বলবো? আমাকে বাধ্য হইছি আমরা কথা কইতে। খাল একবার উঁচু হয়ে গেছে, আর খাল 2 মুড়ো বাসা বাড়ি করে একবার আটক করে ফেল দিছে, পানি যায় সারে। কোথাও কোমর সমান। খোদ রাজধানীতেই এই অবস্থা। এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন,
দীর্ঘদিন ধরে দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলাই এই ভোগান্তির অন্যতম কারণ। তাই দায়িত্বশীলদের জনগণের ভোগান্তি কমাতে হতে হবে আরও বেশি সচেতন, নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। বন্যা প্লাবিত নয়, জোয়ার কিংবা বানের জলে ভেসে যাওয়াও নয়। শুক্রবারের বৃষ্টিতে রাজধানী ঢাকার সব পথঘাট চলে যায় পানির নিচে। পাখির চোখে নগরবাসীর এই দুর্ভোগের চিত্র ধারণ করেছেন মোবারক শুভ, জানাচ্ছেন আফজল হোসেন। এক নগরের গল্প বলি, ভালোবেসে যাকে নাম দেওয়া হয়েছিল তিলোত্তমা। এই শুক্রবারে সেই নগরের যেখানেই চোখ পড়ে মনে হয় প্লাবন জলে ভেসে যাওয়া কোনো বিস্তৃত প্রান্তর। বর্ষা এবারে কিছুটা দেরিতে অস্তিত্ব জানান দিলেও আষাঢ়ের প্রথম ভাগ পেরোনোর পরই থেকে থেকে বৃষ্টিতে ভিজছিল নগরের ইটকাঠ ও মানুষেরা। তবে শুক্রবার সকালের মুষলধারার বর্ষণে নগরের অলিতে গলিতে, ভবনের উঠোনে, বাড়ির ফটকে জমে বানডাকা জল। ছুটির সকালটা স্থবির হয়ে পড়ে জল সরতে না পারায়। রাস্তা জুড়ে যান্ত্রিক অযান্ত্রিক যানগুলো সব দাঁড়িয়ে থাকে ঠায়, যেন হাজার বছরের স্বেচ্ছা অবস্থানের নির্বাসন দিয়েছে কেউ। বাস, কার, অটোরিকশা কোথাও পেয়েছিল পিঁপড়ের গতি। জল মারিয়ে দৌড়ে যাওয়ার সাধ্য কোথায় কলের গাড়ির? মানুষের অবহেলায়, মানুষের অনাচারে, কর্তৃপক্ষের উদাসীনতায় নগরের জলাধার সব আগেই গেছে লোভের ভোগে। জল সরানোর ড্রেনগুলো হারিয়েছে অনাবিল বিস্তার। ফলে আকাশ ছড়া বৃষ্টি জল মাটিতে ছুঁয়ে থমকে থাকে, জমে থাকে পথে পথে। নগরের সুশোভন বিপণী বিতান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, কোথায় জমেনি পানি? মাত্র এক বেলার বৃষ্টির পানি কেন রূপ নিল বন্যার? সেই প্রশ্নের উত্তর মিলবে কোথায়? এই বৃষ্টি, এই জমাট জল ভোগান্তি যেমন বাড়িয়েছে, সেই সঙ্গে আনন্দের উপলক্ষ কি তৈরি হয়েছে কোথাও? এই সকালের বৃষ্টি, জলমগ্ন রাস্তা দেখে কেউ কি লিখেছে গোপন কোনো পংক্তিমালা? বৃষ্টির দোহায়, তিলবর্ণ ধানের দোহায়, আমাদের নগরটাকে একটু বাসযোগ্য করে দিন প্লিজ। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। কোটা বিরোধী আন্দোলনের সমর্থনের পর এবার শিক্ষার্থীদের ভোটের অধিকার ফিরিয়ে আনার আন্দোলনের আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেছেন, সরকার যেভাবে দেশ চালাচ্ছেন তাতে করে মেধাশূন্য হয়ে যাবে রাষ্ট্র। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক হুঁশিয়ার করে বলেছেন, কোটা আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে আইন অনুযায়ী নেওয়া হবে ব্যবস্থা। কোটা নিয়ে সর্বোচ্চ আদালত যে রায় দিয়েছেন তা মেনে আন্দোলনকারীরা ঘরে ফিরে যাবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি। শিক্ষার্থীদের কোটা বিরোধী আন্দোলনকে যৌক্তিক দাবি করা বিএনপি তার সমর্থন দেয় আনুষ্ঠানিকভাবে। এবার কোটা সংস্কারের পাশাপাশি ভোটের অধিকার ও সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের আহ্বান জানালেন বিএনপি নেতারা। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ আহ্বান জানান দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তারা যেভাবে সরকার চালাচ্ছে, যেভাবে ব্যবস্থা চালাচ্ছে, কোটা ব্যবস্থা সহ, তাহলে আগামী দিনে মেধাবী বাংলাদেশের কোনো সুযোগ নেই। মেধাবীরা প্রতিবাদ করে, মেধাবীরা প্রতিরোধ করে। আমি ছাত্রদের একটি অনুরোধ করব, তারা যেভাবে কোটার জন্য লড়াই করছে, তাদের ভোটের জন্য তাদেরকে লড়াই করতে হবে, গণতন্ত্রের জন্য তাদেরকে লড়াই করতে হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, কোটা ইস্যুতে সর্বোচ্চ আদালতের রায় মেনে নিয়ে শ্রেণীকক্ষে ফেরা উচিত শিক্ষার্থীদের। আন্দোলনের নামে জনদুর্ভোগ সৃষ্টি করলে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি করেন তিনি। সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সরকারের দায়িত্ব জনগণের সুবিধা অসুবিধা দেখা, এবং সেইখানে যদি কেউ বাধাগ্রস্ত করে সরকারকে সেই আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। সর্বোচ্চ আদালত যেই আদেশ দিয়েছেন সেই আদেশ তারা মেনে তারা অবশ্যই ঘরে ফিরে যাবে। সরকার বিরোধীরা নানা পক্ষের উপর ভর করে আবারও ষড়যন্ত্র শুরু করেছে বলেও দাবি করেন আইনমন্ত্রী। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
রেলের নতুন কেনা 250টি বগিতে সংযুক্ত আছে অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা। তবে 4 বছর ধরে কোনো ছবি ধারণ হয় না এসব ক্যামেরায়। আবার গত বছর নাশকতার পর 2-1টি ট্রেনে সিসি ক্যামেরা বসালেও 6 মাসের মাথায় সব অচল হয়ে যায়। এতে চলতি পথে নিরাপত্তাহীনতায় ভুগছেন যাত্রীরা। দেখব নাজমুস সালেহীর রিপোর্ট। গত বছর ডিসেম্বরে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় মারা যায় 4 জন। এরপর ট্রেনগুলোতে শুরু হয় সিসিটিভি বসানোর কাজ। মোহনগঞ্জ এক্সপ্রেস সহ 4টি ট্রেনে সম্পন্ন হয়েছিল সেই কাজ। আমরা এখন দেখতে চাই সিসিটিভিগুলোর কি অবস্থা। অগ্নিকাণ্ডের শিকার সেই মোহনগঞ্জ এক্সপ্রেসে উঠে দেখা যায় মাত্র 5 মাস আগে সিসিটিভি বসানোর কাজ সম্পন্ন হলেও 13 বগির ট্রেনটিতে সিসিটিভি ক্যামেরা আছে মাত্র 3টিতে। দেখলাম যে একটা বগিতে এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যে 2-1টি কোচে টিকে আছে সিসি ক্যামেরা তার সবই অচল। ট্রেনটির মনিটরিং রুমে গিয়ে দেখা যায় লন্ডভন্ড সবকিছু। সিসিটিভির সংযোগ কেবল, মনিটরিং স্ক্রিন বিকল হয়ে পড়ে আছে। ফলে আগের মতোই নিরাপত্তাহীনতার কথা জানাচ্ছেন যাত্রীরা। সিসিটিভি যে মনিটরিং হয় এটা সম্পর্কে আমার কোনো ধারণা নাই। যেহেতু কাজ করতেছে না তাহলে লাভটা কি? লাগেজ ছিনতাই, পকেট মারে। তারা যখন জানবে যে সিসি ক্যামেরা সচল আছে তখন তারা আর এই কাজটা করবে না। শুধু তাই নয়, যাত্রী নিরাপত্তার কথা বিবেচনায় 3 বছর আগে চীন ও কোরিয়া থেকে অত্যাধুনিক প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা সংযুক্ত 250টি কোচ আমদানি করে বাংলাদেশ রেলওয়ে। নতুন এসব কোচ দিয়ে বিভিন্ন রুটে চালানো হচ্ছে ট্রেন, অথচ এখনো সিসিটিভি ক্যামেরা চালু করতে পারেনি তারা। সিসি ক্যামেরাগুলো দেখেছি, এটা আসলে অ্যাক্টিভ না ইনঅ্যাক্টিভ সেটা আমরা আসলে বলতে পারি না। সিসিটিভি কোচের সাথে ফিক্সড করাইল, তো আমাদের রুমে কোনো রুমে মনিটর নাই। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রেলের নিজস্ব আইটি বিভাগ না থাকায় চালু করতে পারছে না বিশেষ এই সেবা। রক্ষণাবেক্ষণ পরিচালনার জন্য যে স্মার্ট হিউম্যান রিসোর্স দরকার সেটা তো তৈরি হয়নি। তবে দ্রুত সিসিটিভি ক্যামেরা সচল করার আশ্বাস রেল সচিবের। যেটা ইনবিল্ট আমরা যেগুলো নিয়ে এসেছি আমরা চায়না এবং কোরিয়া থেকে 250-300 মতন কোচ, তো সেগুলো যাতে ঠিকমতো ফাংশনাল হয় আমাদের একটা আদেশে দেওয়া আছে যে এটা একটা সেন্ট্রালি যাতে মনিটরিং করা যায়। সারা দেশে 3000 কিলোমিটার রেলপথে আন্তনগর, লোকাল, মেইল ও কমিউটার মিলিয়ে প্রতিদিন 4 শতাধিক ট্রেন চলাচল করে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। পরীক্ষায় প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতার 17 জনের মধ্যে ময়মনসিংহের 2 ভাই সাখাওয়াত আর সায়েমের নামও আলোচনায়। ওয়াটার ফিল্টার বিক্রি ও মেরামতের ব্যবসা করা এই সহোদর হঠাৎ আঙুল ফুলে কলা গাছ চড়েন দামি প্রাইভেট কারে। গ্রেফতারের পর বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। হোসেন আলীর তোলা ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। সাখাওয়াত হোসেন ও তার ভাই সায়েম হোসেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন পিএসসির প্রশ্ন ফাঁসকারী চক্রের গ্রেফতার 17 জনের মধ্যে আছেন 2 ভাই। এই 2 ভাই সম্পর্কে জানতে ময়মনসিংহের ফুলবাড়িয়ার ইচাইল গ্রামে সময় সংবাদ। নতুন বাজারের 500 মিটার দক্ষিণে সাখাওয়াতদের বাড়ি। বাবার ভিটাতে আছে পুরনো আধা পাকা ঘর, কেউ থাকেন না বাড়িতে। স্থানীয়রা জানান 4 ভাই বোনের মধ্যে সাখাওয়াত বড় আর সায়েম সবার ছোট। তাদের বাবা শাহেদ আলী প্রায় 40 বছর ধরে ওয়েল্ডিং এর ব্যবসা করেন। নগরের দিঘারকান্দা বাইপাস এলাকার কাদুরবাড়ি মোড়ে তার দোকান। থাকেন আকোয়া বাইপাস এলাকায় ভাগ্নির বাসায়। প্রাথমিকের গণ্ডি পার হতে পারেননি সাখাওয়াত। মাদ্রাসায় পড়েছেন কয়েক মাস। ক্যান্সারে আক্রান্ত হয়ে মা মারা যাওয়ার পর পড়াশোনা ছেড়ে 1 যুগ আগে গ্রামে অটোরিকশার এসিড পানির ব্যবসা শুরু করেন তিনি। বছর দেড়েক ব্যবসা করে সুবিধা করতে পারেননি। এরপর এসএসসি পাশ করা ছোট ভাই সায়েমকে নিয়ে ঢাকা চলে যান সাখাওয়াত। সেখানে শুরু করেন ওয়াটার ফিল্টার বিক্রি ও মেরামতের ব্যবসা। আরো বেশি 7 স্টেজ। গত ঈদুল ফিতরে ঢাকা থেকে দামি প্রাইভেট কার নিয়ে আসেন বাড়িতে। তবে প্রশ্ন ফাঁসের ঘটনায় গ্রেফতারে রীতিমতো হতবাক গ্রামবাসী। আমরা জানি ভালো লোক, ওখান যে এনু যে এই ঘটনা আমরা শুনিয়া পাড়ার প্রতিবেশী সবাই অবাক। ঈদের সময় আইছিল বাড়ি, এই সময় ওরা গাড়ি নিয়ে আইছি। এই ধরনের কাজে জড়িত আছে, এটা তো অবাকের বিষয়। সাখাওয়াত এন্টারপ্রাইজ নামে রাজধানীতে ওয়াটার ফিল্টারের ব্যবসা পরিচালনা করা সাখাওয়াতের লাইফস্টাইলে পরিবর্তন এসেছে কয়েক বছরে। চড়েন সাদা রঙের প্রাইভেট কারে, প্রায়ই ভ্রমণ করেন বিভিন্ন দেশও। তবে ব্যবসার মাধ্যমেই তাদের উন্নতি হয়েছে বলে দাবি স্বজনদের। প্রচুর কামাই এই ব্যবসার মধ্যে, মানে ফিল্টারের ব্যবসার মধ্যে ওখানে লাখ লাখ টাকার ব্যবসা। যে কথাগুলো উঠছে এবং যে ছেলে যে গ্রেপ্তার হয়েছে এটা সম্পূর্ণ ষড়যন্ত্রমূলক। সাখাওয়াতের এক বোন চাকরি করেন ঢাকার একটি ব্যাংকে, আরেক বোন পড়ছেন ময়মনসিংহের বেসরকারি নার্সিং কলেজে। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ।
অবশেষে 7 পাকে বাধা পড়তে যাচ্ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ভারতে বছরের সবচেয়ে আলোচিত রাজকীয় এই বিয়ের অনুষ্ঠান। এতে অংশ নেওয়ার তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী, রাজনীতিবিদ, বলিউড, হলিউড তারকা, ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে বিশ্বের গণ্যমান্য ব্যক্তি। আর এসব আয়োজনই বিশ্বের অন্যতম ধনী মুকেশ আম্বানির ছোট ছেলের বিয়ের জন্য। বিবাহপূর্ব একের পর এক নানা আয়োজন, এরপর এলো সেই মাহেন্দ্রক্ষণ। বছর জুড়ে নানা আনুষ্ঠানিকতার পর শুক্রবার গাঁটছড়া বাঁধছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। চলছে ঐতিহাসিক ও রাজকীয় বিয়ের শেষ মুহূর্তের প্রস্তুতি। জমকালো এই বিয়েতে উপস্থিত হতে আমন্ত্রণ জানানো হয়েছে বিশ্বের সব সেলিব্রিটিদের। এরই মধ্যে পৌঁছেছেন অনেকেই। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের উৎসব স্থানীয় সময় দুপুর 3টা থেকেই শুরু, আর 7 পাকে বাঁধার মূল বিয়ের সময় রাত 9:30টায়। হলিউড রিয়ালিটি তারকা কিম কার্দাশিয়ান ও তার বোন কোর্টনি কার্দাশিয়ান, স্যামসাং চেয়ারপারসন জে.ই. লি, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পৌঁছে গেছেন মুম্বাই। ভারতের ধনকুবেরের ছোট ছেলে অনন্ত আম্বানির গাঁটছড়া বাঁধার দিন। এই বিশেষ আয়োজনে উপস্থিত ভারতের তুখোড় নারী রাজনীতিবিদ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া ও তার স্বামী আমেরিকান গায়ক নিক জোনাসও মুম্বাই বিমানবন্দরে নামেন। আরও উপস্থিত শাহরুখ খান, সচিন টেন্ডুলকার ও তার স্ত্রী এবং হানি সিংও। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বলছে, উপস্থিত থাকবেন খোদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, হিলারি ক্লিন্টন, টনি ব্লেয়ার, ডেভিড বেকাম সহ বিশ্বখ্যাত তারকারা। রোববার হবে আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। অর্জিতা শেজিন, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। বাংলাদেশের ক্রিকেট দলেও চলছে কোটা পদ্ধতি। ক্যাম্পে না থেকেও অদৃশ্য কোটায় জাতীয় দলের পাইপলাইন খ্যাত এইচপি ইউনিটের অস্ট্রেলিয়াগামী স্কোয়াডে জায়গা করে নিয়েছেন অনেক ক্রিকেটার। আছেন দীর্ঘদিন জাতীয় দলে খেলা ক্রিকেটারও, আবার ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম করেও নেই সাইফ, রুয়েল মিয়ারা। এতে প্রশ্ন উঠেছে এইচপির স্কোয়াড সিলেকশন নিয়ে। নিজেদের প্রস্তুতের সুযোগ হারাচ্ছেন অনেক তরুণ ক্রিকেটার। অদ্ভুত উটের পিঠে চলছে টাইগার ক্রিকেট। বোর্ড কর্তাদের হুম্বি তম্বি হাজার কোটি টাকার বাহাদুরি, অথচ মাঠের পারফরমেন্স লবডঙ্কা। প্রতিটা টুর্নামেন্টে ব্যর্থতার গল্প হয় লম্বা, মেলে না প্রতিকার। সবচাইতে বড় আকাল পাইপলাইনের ক্রিকেটার। বাজে পারফরমেন্সের পরেও দল বেছে নিতে হয় ওই 20 থেকে 22 জনের পোল থেকেই। সমস্যাটা তবে কোথায়? জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করতে 2003 সালে রিচার্ড ম্যাকিন্সের অধীনে যাত্রা শুরু হাই পারফরমেন্স ইউনিটের। কিন্তু 21 বছর পরেও এইচপির একটা কাঠামোই দাঁড় করতে পারেনি বিসিবি। বয়সভিত্তিক পর্যায়ের কথা বলা হলেও অস্ট্রেলিয়ায় এইচপি নামের যে 3 ফরম্যাটের দল যাচ্ছে, সেখানে রীতিমতো জগা খিচুড়ি। এই যেমন দুটো বিশ্বকাপ খেলার তানজিদ তামিম কিংবা অভিজ্ঞ আফিফ হোসেন ধ্রুব, আছেন 28 বছর বয়সী আবু হায়দার রনিও, 13টা করে টেস্ট খেলার সাদমান জয়রাও নাকি এইচপির ক্রিকেটার। জাতীয় দল থেকে বয়স ভিত্তিক। যদি হাতে গোনা কয়েকজনকে ঘুরিয়ে ফিরিয়ে সব জায়গায় খেলানো হয়, তবে তো ক্রিকেটার সংকট থেকেই যাবে। দেশের ক্রিকেটের আধুনিক সব সুযোগ সুবিধা মূলত জাতীয় দল কেন্দ্রিক। পড়তে ফর্মে থাকে ক্রিকেটারদের তাই পাঠানো হচ্ছে টাইগার্স বা পরের স্তরের দলগুলোতে। কিন্তু এইচপির মতো স্কোয়াডে যদি আধিক্য থাকে সিনিয়রদের, তবে তরুণ ক্রিকেটারদের হবেটা কি? কোচের পছন্দ সৌম্য সরকার, অধিনায়কের চাই শেখ মেহেদীকে। পারফর্ম করেও টি-20তে জায়গা মেলে না মিরাজদের। শুধু জাতীয় দলই নয়, এমন কোটা পদ্ধতি আছে এইচপিতেও। তাই তো কোথাও না থেকেও মুকিদুল মুগ্ধরা তাসমান সাগর পারে গেলেও জায়গা পান না প্রিমিয়ার লিগে 28 উইকেট নেয়া রুয়েল মিয়া। বিষয়টা অনেক একটু কষ্টদায়ক নিজের মধ্যে, যে পারফর্ম করে আমি ছিলাম না, বাট এটা সবকিছু হচ্ছে সিলেক্টরদের উপরে। ওনারা যেটা ভালো মনে করেছেন সেই জিনিসটাই করেছেন। সামনের যে আমি এইচপিতে আছি, যেহেতু এইচপিতে যে প্রোগ্রামগুলো হয় সেইগুলোতে আমি এখন বর্তমানে ফোকাস করছি। ওইখানে যাতে আমার যেই সব ছোটোখাটো লেকিংস আছে, তো মানুষ মাত্রই তো টুকিটাকি ভুল থাকতেই পারে। সো সেই জিনিসগুলোকে আমি কীভাবে সামনের দিকে ওভারকাম করে এগিয়ে যাব, সেই জিনিসটার জন্য আমি ফোকাস করতেছি আর কি। তরুণরা উদীয়মান ক্রিকেটারদের আসরে অভিজ্ঞ ক্রিকেটারদের পাঠিয়ে দেওয়ার অভ্যাস নতুন নয় বিসিবির। তাতে সাময়িক সাফল্য মিললেও আসে না দীর্ঘমেয়াদী সুফল। অথচ পার্থ কিংবা মেলবোর্নের হয়ে যারা খেলবেন, সবাই ফ্র্যাঞ্চাইজিটির একাডেমির ক্রিকেটার। পার্থক্যটা বোধ হয় এখানেই। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। পর্যায় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার।
10 মিনিট বৃষ্টি হইলে 2 দিন 3 দিন পানির তলে থাকা লাগে। আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা ঢাকাবাসী। কোথাও কোমর, কোথাও হাঁটু পানি। সকালের বৃষ্টিতে জল জটে নাকাল রাজধানী, যানবাহন বিকল হয়ে দিনভর দুর্ভোগ। কক্সবাজারে তলিয়ে গ্রামের পর গ্রাম, উত্তরে থামছে না প্লাবন। এরকম ভাবে কোনো সিসিটিভি দেখতে পাচ্ছি না। যেহেতু কাজ করতেছে না, তাহলে লাভটা কি? রেলের নতুন 250টি বগিতে সিসি ক্যামেরা থাকলেও মনিটরিং রুমে নেই সংযোগ। পুরনোগুলো অচল, নিরাপত্তাহীন যাত্রীরা, আইটি বিভাগ না থাকায় মিলছে না সেবা। এই ছিল আমার কাছে থাকা রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।